হয়, তারপরেও এই প্রসেস এর চেয়ে দ্রুত এগিয়ে নিয়ে আসা সম্ভব না। যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরির কাজ তারা করছে তুরস্ক, এবং এই ক্ষেত্রে তুরস্কের যে ইঞ্জিন তৈরির কোম্পানি সে বলছে যে আমরা ইঞ্জিনের প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা যন্ত্রাংশ আমরা নিজেরা তৈরি করছি এবং সেক্ষেত্রে আমরা মোটামুটি সফল, মানে এখন তৈরি করতে পারি, আমরা সেটাতে এসেছি। এখন এগুলোকে হচ্ছে ডিজাইন করে, ডিজাইনের সাথে মিলিয়ে তারপর সেই অনুযায়ী উৎপাদন করে তারপরে সেই ইঞ্জিনের ডিজাইনে লাগিয়ে তারপরে সেটার একটা পরীক্ষা, একটা না, সেটার প্রাথমিক পরীক্ষা, তারপরে হচ্ছে পরবর্তী পরীক্ষা, এরপরে ধাপে 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 সে আগামী 2028 থেকে 30 সালের মধ্যে এটা করবে। এখন যতগুলো প্রশ্ন এই ইউরোফাইটার নিয়ে ছিল, আমার মনে হয় ইউরোফাইটার এবং কানফাইটার জেট আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন। এই বিষয়ের সাথে আরেকটা বিষয় খুব বেশি সামনে আসে, সেটা হচ্ছে যে তুরস্ক এত কিছুর পরেও কিন্তু সে তার যে নিজস্ব যে কি বলে স্বকীয়ভাবে এই জিনিসগুলো তৈরিতে এগিয়ে যাওয়া, সেটাতে কিন্তু সে ফিরে আসছে না। যে উদাহরণটা আমি দিলাম, যে আপনি ঘর তৈরি করছেন, এখন এই যে ঘর তৈরি করার ক্ষেত্রে আপনি হয়তো বাইরে থেকে সবকিছু নিয়ে তৈরি করতে পারেন। এখন তুরস্ক এটা তৈরি করার মাধ্যমে বলছে যে আপনি এটা তৈরি করার মাধ্যমে কি হলো, আপনি ঘরটা তৈরি করে সফল হলেন এবং চমৎকার ভাবে সেটাকে রং করলেন, তারপরে আর পরের বার আরেকটু ভিন্নভাবে ডিজাইন করলেন, তখন কি হলো যে আপনার পুরো ফ্যামিলি হচ্ছে এখন একটা বিশাল একটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি হয়ে গেছে, বিশাল। এইটুকুর মাধ্যমে হয়ে যাওয়ার পরে আপনি বাইরে এগুলো বিক্রি করতে পারবেন বা বাইরের অনেক কাজ আপনি নিতে পারবেন। আর আপনি যদি বাইরের থেকে জাস্ট হচ্ছে সবকিছু টাকা দিয়ে, ব্যাপক পরিমাণে টাকা আছে, টাকা দিয়ে আপনি হচ্ছে রেডিমেড একটা জিনিস নিয়ে এসে তারপর বসে আপনি যদি ঘরটা করেন, সেই ঘরে আপনি শান্তিতে থাকবেন, খুব চমৎকারভাবে থাকবেন। কিন্তু এই যে এই জিনিসটা শিখে এটাকে নিজের মতো করে করা, নিজের মতো করে ব্যবহার করা, সেটা আপনি পারছেন না। তো আরব দেশগুলোর সাথে তুরস্কের এখানে একটা পার্থক্য আছে, বা আরব দেশগুলোর সাথে ইরানের যদি বলি, পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে তারা ব্যাপক পরিমাণে টাকা দিয়ে এই জিনিসগুলো নিজেরা কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে আসার মাধ্যমে তারা কারো বিরুদ্ধে যায় না। এটা কিনে নিয়ে আসার কারণে, বাইরের থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে অস্ত্র কিনে নিয়ে আসার কারণে আমেরিকা ইউরোপের বিরুদ্ধে সে দাঁড়ায় না। কিন্তু তুরস্ক নিজে তৈরি করার কারণে, নিজে তৈরি করে এই যে নিজের পায়ে হাঁটছে, এটার কারণে তুরস্ককে ভয়ের কি বলে, ভয় অথবা শঙ্কার দৃষ্টিতে দেখছে যে ঘটনা কি, তুরস্ক এত কিছু করতে যাচ্ছে কেন, তার টার্গেটটা কি, তার টার্গেট কে, সে কি হতে চাচ্ছে। আমরা তো 3-4টা দেশ, 5টা-7টা দেশ আছে বিশ্বকে চালাচ্ছি, এখন সে সেই রকম একটা জায়গায় যেতে চাচ্ছে কিনা, এবং সে যে যেতে চাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গাজা যুদ্ধে যতই চুপ থাকা, এটা করা সেটা করা, শেষ পর্যন্ত এসে দেখা গেছে যে এই যুদ্ধ বন্ধে বা এই যুদ্ধের শুরু থেকে পর্যন্ত ফিলিস্তিনিদেরকে যদি সবচেয়ে বেশি সব দিক হিসাব করে যদি সাপোর্ট দেয়, তাহলে সেই দেশটা হচ্ছে তুরস্ক। এটা বিভিন্নভাবে প্রমাণিত। সবচেয়ে বেশি যদি সাপোর্ট দেয়, এখনো এত কিছুর পরে একা হয়ে পড়েছে, অর্থনৈতিক সমস্যা, পশ্চিমা নিষেধাজ্ঞা, নিজের দেশের মধ্যে ঝামেলা, এই সব কিছু মিলানোর পরেও সবচেয়ে বেশি সামনে গেছে দেশটি। এত কিছুর পরেও নিজস্ব সামরিক প্রযুক্তিতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে রিস্ক নিয়ে সামনে গেছে। এত কিছুর পরেও সে নিজস্ব এই যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ খোঁজা এবং সেটা উত্তোলন করার ক্ষেত্রে সে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছে। বিভিন্ন দেশের তো খনিজ সম্পদ আছে, ধরুন আরব দেশগুলোর সবারই প্রায় খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, এটা সেটা অনেক কিছু আছে। আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন যে বেশিরভাগ খনিজ সম্পদ হয়তো খুঁজছে অথবা উত্তোলন করছে অথবা সেটা সাপ্লাই করছে পুরোপুরি পশ্চিমা কোম্পানি। কারণ কি? কারণ হচ্ছে তাদের কাছে সেই ধরনের ইকুইপমেন্ট নেই, সেই ধরনের যন্ত্রাংশ নেই, সেই ধরনের টেকনোলজি নেই, এবং এই ধরনের টেকনোলজিতে যে পরিমাণ আপনার খরচ করতে হবে সেটা তারা করতে যাচ্ছে না, এত ঝামেলা করার দরকার কি। এখন তুরস্ক এই জিনিসগুলোতে ইনভেস্ট করছে, যেমন ধরুন সে 6টা জাহাজ কিনেছে সাগরে খনিজ সম্পদ খোঁজার জন্য এবং খুঁজে উত্তোলন করার জন্য। তো এই যে 6টা জাহাজ, এই ধরনের টেকনোলজির, এগুলোতে যে খরচ,
এখন আপনি চিন্তা করেন এই খরচ দিয়ে তো আপনি কাতার থেকে ব্যাপক পরিমাণে গ্যাস কিনে নিয়ে আসতে পারেন। সেটা দিয়ে আপনার সংসার চলবে, আপনার দেশ চলবে খুব ভালোভাবে। তা আপনি এটা করতে যাচ্ছেন কেন? আপনি এটা করতে যাচ্ছেন, আপনি 20 বছর, 30 বছর, 50 বছর পরের টার্গেট করছেন। সেটার জন্য। গোলামির জিঞ্জির ভাঙার চেষ্টা করছেন সেটার জন্য। তো এইজন্য দেখা যায় যে কখনো একটু পিছপা হয়, কখনো একটু মানে স্লো আগায়, কখনো আবার বড় ধরনের হুমকি দেয় ছোট্ট একটা কিছু পাওয়ার জন্য হলেও। বড় ধরনের আমি এটা করব, এটা করব, এটা করব। কিন্তু আসলে তার টার্গেট হচ্ছে যে আমি যদি 10 টা চাই তখন তো একটা তো পাবো। আমি বলব যে আমি হচ্ছে ৩ টা দেশ দখল করে ফেলবো। হ্যাঁ, এই ৩ দেশে আমি যতখানি দখল করছি সেটার মধ্যে থাকবো। তখন আপনি কি করবেন? অন্তত একটা দেশ তো আপনি পাবেন। টেবিলে বসে অন্তত আলোচনা করবেন। যেমন ধরুন তুরস্ক এখন কি হয়েছে? তুরস্কের সবচেয়ে বড় সমস্যা ছিল তুরস্কের মধ্যে পিকেকে সন্ত্রাসী সমস্যা। এটা প্রায় ৮০-৮২ সালের পর থেকেই। তো এই যে পিকেকে সন্ত্রাসী সমস্যা এখন এসে একটা লেভেলে চলে এসেছে। তারা সরাসরি বলছে যে আমরা তুরস্ককে ভেঙে যে রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছিলাম, যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম আজকে থেকে প্রায় ৪০ বছর আগে, সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা মনে করি তুরস্কের রাষ্ট্র ভেঙে আর রাষ্ট্র গঠন করা সম্ভব না এবং আমরা তুরস্কের সীমানার মধ্যে আর কোন ধরনের সশস্ত্র কার্যক্রমে অংশ নেব না। আমরা তুরস্ক থেকে বেরিয়ে ইরাকে চলে যাচ্ছি। এটা কি? এটার মানে হচ্ছে তুরস্ককে ভাঙার যে জায়নবাদী পরিকল্পনা সেটা এই মুহূর্তে তারা অফিসিয়ালি বলছে যে আমরা এটা পারতেছি না। হ্যাঁ, তারা এটার থেকে যে সরে যাবে বিষয়টা সেরকম না। কিন্তু অফিসিয়ালি তারা বলছে। এটা একটা বিশাল ব্যাপার। আবার আ একইভাবে এই যে তুরস্কের উপরে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা দিয়ে তাকে আটকে রেখে তার গলা চেপে ধরে, তার অর্থনীতিকে চেপে ধরে সে যেন কোনো কথা না বলতে পারে সেরকম একটা পরিস্থিতি। সেখান থেকে এখন আস্তে, আস্তে কিন্তু সে ডিপ্লোম্যাসি ব্যবহার করে, বিভিন্ন ধরনের কলা কৌশল ব্যবহার করে সে এখন আস্তে, আস্তে সেখান থেকে কিছুটা মুক্তি পাচ্ছে। যে কারণে এখন সবচেয়ে বেশি যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে আবার খেলায় নামছে তুরস্ক। এ পর্যন্ত শেষ করে ভালো থাকবেন, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।